নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা। তো আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। সকলে ভালো আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পড়ছিলাম? সে বাচ্য পরিবর্তন হয়েছিল শেষ। বাচ্য পরিবর্তন দেখেছিলাম। বাচ্য পরিবর্তনের মধ্যেও আমরা শেষ ভাববাচ্য দেখেছিলাম। ভাববাচ্যের মধ্যে প্রতিটা বাচ্যের যেমন একটা করে কারিকা আমরা দেখেছিলাম। ভাববাচ্যের কারিকাতে আমরা কি দেখেছিলাম? যে भाववाच्ये क्रियां वक्ति न कर्तारं न कर्म च तत्र कर्ता तृतीयायां ক্রিয়া ভাবানুসারিণী। অর্থাৎ যেই প্রয়োগে তিং প্রত্যয়ের দ্বারা বা ধাতুর দ্বারা কর্তা বা কর্ম উক্ত হয় না, কিন্তু ক্রিয়া উক্ত হয় এবং কর্তা থেকে যেখানে তৃতীয়া বিভক্তি থাকে এবং ক্রিয়ার সবসময় একবচন প্রথম পুরুষই রূপ হয়, তাকে ভাববাচ্য বলা হয়। ঠিক আছে? তাহলে ভাববাচ্যের জন্য বেশ কিছু নিয়ম আছে, সেগুলো যদি আমরা সংক্ষেপে দেখতে পাই কি কি হবে। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। প্রথমত, ভাববাচ্যে বাক্য কখন হবে? ভাববাচ্যে বাক্য তখনই হবে যখন ধাতু অকর্মক হবে। ঠিক আছে? তাহলে এই অকর্মক আর সকর্মক জিনিসটা কি, সেটাও আমাদের দেখতে হবে, যেটা এখনো আমাদের দেখা বাকি রয়ে গিয়েছিল। আগের দিন ক্লাসে আমরা অকর্মক আর সকর্মক ব্যাপারটা দেখিনি। দেখিনি তো ওটা? দেখেছিলাম সকর্মক কি অকর্মক কি, সোমনাথ না, বাবু? না স্যার, কিন্তু কিন্তু স্যার কর্মবাচ্যে তো কর্ম থাকেই, তাই সেটা সকর্ম। হ্যাঁ, সেই জন্য না, কর্মবাচ্যে কর্ম থাকে বলে সেটাকে কর্মবাচ্য বলা হয়। ঠিক আছে? অর্থাৎ ধাতুর কর্ম থাকে বলে সেটাকে কর্মবাচ্য বলা হয়। কারণ কর্মকে ধাতুর দ্বারা কর্ম উক্ত হয়, তাই কর্মবাচ্য বলা হয়। কিন্তু ধরুন যেই ধাতুর কর্ম নেই, ঠিক আছে? যেমন ধরুন अस्ति, ঠিক আছে? রামः अस्ति। এই অস ভূ ধাতু বা অস ধাতুর কর্তা শুধুমাত্র হয়, কর্ম হয় না। ঠিক আছে? আপনি যে কোনো অস ধাতুর প্রয়োগে যে কোনো বাক্য তৈরি করুন না কেন, সেখানে কোনো কর্ম পাবেন না। তাহলে অস ধাতু অকর্মক ধাতু। তাহলে অকর্মক ধাতুর ক্ষেত্রে কর্মবাচ্য হয় না, হয় কর্তৃবাচ্য হবে রামः अस्ति, না হলে কর্মবাচ্য হবে ভাববাচ্য হবে। ভাববাচ্যে কর্তা থেকে তৃতীয়া, তাহলে রামেণ। আর ধাতু থেকে সবসময় প্রথম আর একবচন। ভূ ধাতু একটা অন্তঃস্থ আকার মাঝখানে আসবে, তারপর আত্মনেপদের মতো রূপ হবে, তাহলে ভূয়াতে। রামেণ ভূয়াতে। হয় রামः अस्ति, নাহলে রামেণ ভূয়াতে। ঠিক আছে? কিন্তু রামাহ অন্নম খাদাতি, এই বাক্যটাকে যখন আমরা করব সেটা কিন্তু ভাববাচ্য হবে না। কারণ কি? ধাতুর কর্ম আছে এখানে, অন্নম হলো ধাতুর কর্ম, সেটাকে বাচ্যান্তর করলে তাহলে কি হবে? রামেণা
অন্নম খাদ্যতে, এরকম হবে। ঠিক আছে? তো সকর্মক ধাতু আর অকর্মক ধাতু চেনার উপায় কি তাহলে? তার জন্য বলা হচ্ছে যে ক্রিয়াকে কে করছে এবং কি করছে, এই দুটি প্রশ্ন করে যদি একটি উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে অকর্মক ধাতু। আর ক্রিয়াকে কে করছে আর কি করছে এই দুটো প্রশ্ন করে যদি আলাদা উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে সকর্মক ধাতু। ঠিক আছে? তাহলে কে করছে আর কি করছে প্রশ্ন করে একই উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অকর্মক। আর কে করছে কি করছে প্রশ্ন করে যদি আলাদা উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে সকর্মক। ঠিক আছে? তাহলে এখানে দেখুন একটা বাক্য উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে যে ফল পড়ছে। ঠিক আছে? তাহলে এখানে পড়া ক্রিয়া আছে, সেই পড়া ক্রিয়াটাকে কে করছে? ফলই পড়া ক্রিয়াটাকে করছে এবং কি করছে? পড়া ক্রিয়া করছে। ঠিক আছে? তাহলে দেখুন কে এবং কি দিয়ে প্রশ্ন করে কে পড়ছে আর কি পড়ছে দুটোকে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কে এবং কি দিয়ে প্রশ্ন করলে একটি উত্তর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ফল। ঠিক আছে? কে দিয়ে প্রশ্ন করলে কে পড়ছে উত্তর ফলই পাওয়া যাচ্ছে, আর কি দিয়ে প্রশ্ন করলে কি পড়ছে সেটাও প্রশ্ন করলে উত্তর ফলই পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে কে দিয়ে আর কি দিয়ে প্রশ্ন করে ধাতুর একটি উত্তর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ফল। তাই পদ ধাতু হলো অকর্মক ধাতু। কিন্তু ক্রিয়াকে কে এবং কি দিয়ে প্রশ্ন করে যদি আলাদা উত্তর পাওয়া যায় বা ভিন্ন উত্তর পাওয়া যায় তখন সেটা হচ্ছে সকর্মক ধাতু। যেমন রাম ভাত খাচ্ছে, খাওয়া ক্রিয়া আছে এখানে। খাওয়া ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কে খাচ্ছে? রাম খাচ্ছে। কি দিয়ে প্রশ্ন করলে কি খাচ্ছে? ভাত খাচ্ছে। তাহলে কে দিয়ে প্রশ্ন করে একটা আলাদা উত্তর পাওয়া যাচ্ছে, আর কি দিয়ে প্রশ্ন করে একটা আলাদা উত্তর পাওয়া যাচ্ছে। তাই তো? তাই খাদ ধাতু হচ্ছে এখানে সকর্মক ধাতু। আর আগের যে পদ ধাতু ছিল ফলম পাতাতি, সেখানে পদ ধাতু হলো অকর্মক ধাতু। তাহলে সকর্মক আর অকর্মক চেনার উপায় বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম। তাহলে কি বলা হচ্ছে? ভাববাচ্য তখনই হবে যখন ধাতু অকর্মক হবে। ঠিক আছে? সকর্মক হবে না। অর্থাৎ কে আর কি দিয়ে প্রশ্ন করে একটি উত্তর পাওয়া যাবে ধাতুর ক্ষেত্রে। আর কি ক্রাইটেরিয়া? কর্ম থাকবে না অবশ্যই, যেহেতু অকর্মক তাই কর্ম অবশ্যই থাকবে না। স্যার একটা প্রশ্ন আছে। হুম, বলুন। হ্যাঁ, বলছি যদি ভাবুন লেখা আছে যে বই পড়ছে, শুধু লেখা হুম, আছে বই পড়ছে, তো হ্যাঁ, এটা তো সকর্মক ক্রিয়া, সকর্মক ধাতু। হুম, হুম, সকর্মক ধাতু। এবং পুস্তকম এটা তো কর্মই। কি পড়ছে? বই পড়ছে। কে পড়ছে? তার জন্য কিন্তু আলাদা উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, একটা উজ্জ আছে সেটার জন্য। হুম, হুম, ঠিক আছে। হুম। কর্ম অবশ্যই থাকবে না। আর কি হবে? কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে। আর কি হবে? ধাতুর আপনি কি পর লিখছেন স্যার কিছু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও স্ক্রিনটা শো হচ্ছে। স্ক্রিন আচ্ছা আমি চেঞ্জ করিনি, সরি। ওয়ার্ড ফাইলটা হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ধাতুর পর একটি অন- অন্তঃস্থ ইকার, তারপর আত্মনেপদ প্রত্যয় হবে এবং ধাতু থেকে সব সময় প্রথম পুরুষের একবচনেরই প্রয়োগ হবে। ঠিক
ঠিক আছে। ভাববাচ্য হলে ভাববাচ্য তখন হবে যখন ধাতু অকর্মক হবে, অর্থাৎ ধাতুর কর্ম থাকবে না। কর্ম অবশ্যই থাকবে না। কর্তা থেকে তৃতীয়া হবে, ধাতুর পর একটা অন্তঃস্থ ইকার যোগ হবে। একটু ধরবেন একটু। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হবে, ধাতুর পর যেমন অন্তঃস্থ ইকার তারপর আত্মনেপদ প্রত্যয় হয় সেরকম হবে। আর ধাতু থেকে সবসময় প্রথম পুরুষের একবচনেরই প্রয়োগ হবে। ঠিক আছে। আচ্ছা, ভাববাচ্য সকর্মক অকর্মক বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার। রাজদীপ বাবু, প্রশ্ন আছে কিছু? না স্যার, না স্যার। আচ্ছা, সোমনাথ বাবু? না স্যার। ঠিক আছে। তাহলে বাচ্য পরিবর্তনের মোটামুটি সমস্ত জিনিসগুলো যদি একবার মনে করে নেওয়া যায়, তাহলে সবার প্রথমে মনে রাখতে হবে যে যদি ধাতু সকর্মক হয় তবেই সেই ধাতুটার কর্মবাচ্যে পরিণত করা যাবে, অর্থাৎ সেই বাক্যটাকে কর্মবাচ্যে করা যাবে। আর অকর্মক হলে ভাববাচ্যে হবে। কিন্তু কর্তৃবাচ্য সকর্মক ধাতুর ক্ষেত্রেও হবে, অকর্মক ধাতুর ক্ষেত্রেও হবে। ঠিক আছে। কর্তৃবাচ্যে যেহেতু বাচ্যটার নামই হচ্ছে কর্ত্রী, অর্থাৎ কর্তা সেখানে উক্ত হচ্ছে, প্রধান হচ্ছে, সেই জন্য যেটা উক্ত বা প্রধান হয় তার থেকে কোন বিভক্তি হয়? যেটা উক্ত অথবা প্রধান তার প্রথম থেকে প্রথম প্রথমা বিভক্তি। ঠিক আছে, তাহলে কর্তা থেকে প্রথমা। কর্তৃবাচ্যে কর্তা উক্ত হচ্ছে, তাই কর্তা থেকে প্রথমা, এবং কর্তা যেই পুরুষ যেই বচন ইত্যাদি থাকবে, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হবে। কর্মবাচ্য কর্ম উক্ত বা প্রধান হচ্ছে, তাই কর্ম থেকে কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি হবে। আর কর্মবাচ্যে কর্তা অনুক্ত হয়ে যায়, কর্তা অনুক্ত হলে কর্তা থেকে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হয়, তাই কর্তা তৃতীয়াতে চলে যাবে, এবং ধাতুর পর একটা অন্তঃস্থ ইকার এবং আত্মনেপদের মতো রূপ হবে। আর ভাববাচ্যের ক্ষেত্রে কি হবে? কর্তা তৃতীয়াতে চলে যাবে, আর ধাতুর পর একটা অন্তঃস্থ ইকার যোগ হয়ে আত্মনেপদের মতো রূপ হবে, এবং সবসময় ধাতুর প্রথম পুরুষের একবচনেরই প্রয়োগ হবে, বাকিগুলোর প্রয়োগ হবে না। ঠিক আছে। এই হলো তিনটে বাচ্যের একদম জিস্ট। ঠিক আছে। আপনারা যদি এই ৫-৭টা বাক্য মনে রাখতে পারেন, তাহলে বাচ্য পরিবর্তনে কোনোদিন কোনো ভুল হবে না। আর একটা খুবই ইম্পর্টেন্ট বাক্য যেটা আমরা এখন বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কর্মবাচ্য এবং কর্তৃবাচ্যে শুধুমাত্র কর্তৃকারক আর কারক ছাড়া বাকি যত সমস্ত কারক থাকবে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ সবকটা বসে যাবে। ঠিক আছে। তাহলে এবার আমরা যে স্লাইডটা দেখছিলাম সেখানে আসি ফিরে। কি বলা হচ্ছিল? সকর্মক আর অকর্মক ধাতুর নির্ণয়। তাহলে ক্রিয়াকে কে দিয়ে আর কি দিয়ে প্রশ্ন করে যদি একটাই উত্তর পাওয়া যাচ্ছিল, তাহলে সেটা হচ্ছে সকর্মক ধাতু। আর ক্রিয়াকে কে আর কে দিয়ে প্রশ্ন করে আলাদা উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অকর্মক ধাতু। ঠিক আছে। সকর্মক ধাতুর উদাহরণ হচ্ছে ভাত খাওয়া, কারণ সেই ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করে কর্তা পাওয়া যায়, আর কি দিয়ে প্রশ্ন করে কর্ম পাওয়া যায়। কিন্তু অস্থি পততি এগুলোর ক্ষেত্রে কে আর কি দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায়, তাই অস্থি পততি অর্থাৎ আস ধাতু, পদ ধাতু, ভূ ধাতু
এগুলো হচ্ছে সব অকর্মক ধাতু। ঠিক আছে? যে ধাতুর অর্থ গতি অর্থাৎ গমন বা যাওয়া, সে ধাতু গতি অর্থক। অর্থাৎ যেই সমস্ত ধাতুর অর্থ হচ্ছে যাওয়া বা গমন করা, সেগুলোকে গত্যর্থক ধাতু বলা হয়। যেমন গচ্ছতি, গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, তাই গম ধাতু হচ্ছে একটা গত্যর্থক ধাতু, গচ্ছতির উপায়। এই একই রকম ভাবে গচ্ছতি, ইয়াতি, ব্রজতি, এতি, এই সমস্ত ধাতুগুলোও হচ্ছে গমনার্থক বা গত্যর্থক ধাতু। কারণ এই সবকটা ধাতুর আহ অর্থ হচ্ছে গতি বা গমন করা। তাই গম ধাতুটি গত্যর্থক ধাতু। গত্যর্থ ধাতুর প্রয়োগে বাক্যে প্রশ্নটা এখানে চয় আকার লিখে ফেলেছি, প্রশ্নটা অন্য প্রকার করতে হবে। ঠিক আছে? প্রশ্নটা একটু অন্যরকম ভাবে করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? কে যাচ্ছে এই প্রশ্নটা ঠিক, এটা করা যাবে। ঠিক আছে? কি যাচ্ছে এটিও ঠিক, কিন্তু দুইটির উত্তর সর্বদা একই হবে। তাই এখানে আরো একটি প্রশ্ন করতে হবে, কোথায় যাচ্ছে তার উত্তর এবং উপরি দুইটি প্রশ্নের উত্তর সমান হবে না। তাই গত্যর্থক ধাতু সকর্মক। ঠিক আছে? কে যাচ্ছে কি যাচ্ছে প্রশ্ন করলে একটাই উত্তর পাবেন, ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছে প্রশ্ন করলে আলাদা উত্তর পাওয়া যায়। ঠিক আছে? যেমন ধরুন রাম বিদ্যালয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কে যাচ্ছে কি যাচ্ছে প্রশ্ন করলে রাম উত্তর পাবেন, কিন্তু কোথায় যাচ্ছে প্রশ্ন করলে কি রাম উত্তর পাওয়া যাচ্ছে না, তখন বিদ্যালয়ে যাচ্ছে উত্তর পাওয়া যাচ্ছে। তাই গত্যর্থক যেই সমস্ত ধাতুগুলো সেগুলো হচ্ছে সব সকর্মক ধাতু, তাদের একটা করে কর্ম আছে। ঠিক আছে? যেহেতু গম ধাতুর প্রয়োগে যেখানে যাওয়া হয় সেখানে কর্মকারক হয়, এটা আমরা সকলেই জানি। ঠিক আছে? তাই গত্যর্থক ধাতুগুলো হলো সকর্মক ধাতু। সেই সকর্মক ধাতু যদি থাকে তাহলে যেখানে যাওয়া হবে সেখান থেকে কর্মকারক হবে, এবং কর্মবাচ্য হলে সেটা প্রথমা বিভক্তিতে চলে যাবে, আর কর্তা তৃতীয়া বিভক্তিতে চলে যাবে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা যদি থাকে তাহলে এখনো করতে পারেন। স্যার গম ধাতু ছাড়া যদি অন্য এরকম গত্যর্থক ধাতু হয়, যেমন স্যার চল ধাতু, হুম সেক্ষেত্রেও তো স্যার কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে? হুম হুম কোথায় কোথায় মানে গমনার্থক ধাতু হলেই সেটার সূত্র দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? আর যখন সেটা কর্মবাচ্যে পরিবর্তন করবেন সেটাকে প্রথমা বিভক্তিতে নিয়ে যেতে হবে। স্যার কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাচ্ছে তাকেই তো স্যার প্রথমা বিভক্তিতে নিয়ে যেতে হবে কর্মবাচ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাকেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার তাহলে স্ক্রিনে যে বাক্যগুলো দিয়েছি সেগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম। এখানে তাহলে এবার এই বাক্যগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কতটা করতে পারছেন সেটা একটু দেখলে কতটা বুঝতে পেরেছেন না কতটা বুঝতে পারেননি সেটা বোঝা যাবে। ঠিক আছে? তাহলে প্রথম বাক্য কি আছে? ক্রূরাহা দৈত্যাহ মুনীন বিস্মরতি। কি? ক্রূরাহ দৈত্যাহ মুনীন বিস্মরতি। সকলের কাছে খাতা পেন ইত্যাদি আছে এখন? হ্যাঁ স্যার। হুম। বাক্যটা লিখবেন। ঠিক আছে? লিখে লিখে করলে কি হবে, আহ, ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কমবে। সেই জন্য আমি প্রথমেই বলছি বাক্যগুলো সবাই একটু লিখে লিখে করবেন। ঠিক আছে? তাহলে যেইটুকু এখনো সমস্যা থাকবে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের কিছু বাক্য অভ্যাসও হয়ে যাবে। ঠিক আছে? কারণ বাচ্য পরিবর্তন এমনই একটা জিনিস, এটা আপনারা যতক্ষণ না অভ্যাস করছেন ভালো করে প্র্যাকটিস করছেন ততক্ষণ আহ, যতই আপনারা বাক্য রচনা ভালো করে পড়ুন না কেন
যতক্ষণ না ভালো করে অভ্যাস করবেন, সেই একই জিনিস কিছু কিছু ক্ষেত্রে গিয়ে ভুলে যাবেন, ঠিক আছে, কিংবা অসুবিধায় পড়বেন নানান রকম। সেই জন্য কিছু বাক্য অভ্যাস করতে হবে। তো সেই জন্য এখন স্ক্রিনে যে বাক্যগুলো আছে সেগুলো আজকে আমরা অভ্যাস করব, দিয়ে পরের দিন থেকে আবার অন্য বিষয় পড়তে শুরু করব, ঠিক আছে? প্রথম বাক্য হচ্ছে দৈত্যাহ মুনিন বিস্মরতি। এখানে ক্রিয়াপদ সবার প্রথমে দেখতে হবে। ক্রিয়াপদ কোনটা? বিস্মরতি। বিস্মরতি। বি উপসর্গ পূর্বক স্মৃ ধাতুর অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ঠিক আছে? তাহলে ক্রূরাহ দৈত্যাহ মুনিন বিস্মরতি, অর্থাৎ ক্রূরা মানে ভয়ানক, দৈত্য বা দুষ্ট দৈত্য মুনিদেরকে, মুনিন এখানে কোন বচন আছে, কোন বিভক্তি, কোন বচন? স্যার এটা আহ, স্যার দ্বিতীয়ার বহু বচন, কোন শব্দ আছে এখানে? মুনি শব্দ। মুনি শব্দ। ইকারান্ত পুংলিঙ্গ মুনি শব্দের দ্বিতীয়ার এক বচন হচ্ছে মুনিন, ঠিক আছে? তাহলে এটা কর্মকারক আছে, আর ক্রূরাহা দৈত্যাহা এটা হচ্ছে কর্তৃকারক, স্যার ঠিক আছে? দ্বিতীয়ার এটা এক বচন হবে না বহু বচন স্যার? বহু বচন। বহু বচন। হুম। আচ্ছা, দৈত্যাহা এটা হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে ক্রূরাহা, ঠিক আছে? তাহলে ক্রূরাহা দৈত্যাহা মুনিন বিস্মরতি, এটা কোন বাচ্চা আছে তাহলে? যেহেতু কর্তা প্রথম পুরুষের এক বচন আছে, ক্রিয়াপদ এক বচনে আছে, তাই বোঝাই যাচ্ছে এটা কর্তৃ বাচ্চা আছে, যেহেতু কর্তাকে অনুসরণ করেছে, ঠিক আছে? এটাকে তাহলে যদি আমরা কর্মবাচ্যে নিয়ে যাই, কর্মবাচ্যে নিয়ে গেলে কি রূপ হবে? এখানে দেখুন এই ব্র্যাকেটে যেগুলো লেখা আছে, প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ধাতুর বিবরণ, বি উপসর্গ পূর্বক স্মৃ ধাতু। তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে কর্মবাচ্যের রূপ, বিস্মরিয়াতে হচ্ছে কর্মবাচ্য হবে। স্মৃতা এটা হচ্ছে ত প্রত্যয়ান্ত রূপ, স্মরণা এটা হচ্ছে লিউট প্রত্যয়ান্ত রূপ, আর স্মৃতিহি এটা হচ্ছে কৃদন্ত রূপ। এগুলো আমরা দেখবো একে একে, কিন্তু আপাতত আমাদের দেখতে হবে স্মরিয়াতে, এটা কর্মবাচ্যের রূপ, ঠিক আছে? তাহলে এবার প্রথমে কর্তা যেটা আছে সেটাকে তৃতীয়ায় নিয়ে যেতে হবে। তাহলে দৈত্য এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এটাকে যদি আমরা তৃতীয়াতে নিয়ে যাই কি হবে? স্যার ক্রূরেণ দৈত্যেন হুম মুনয়োঃ হুম বিস্মর দাঁড়ান স্যার, ওটা সে বহু বচনে হয়ে যাবে তো। বিস্মরয়ন্তে। হুম ক্রূরাহ ক্রূরেণ দৈত্যেন মুনয়ঃ বিস্মর্যন্তে, যেহেতু বিশেষ তৃতীয়া বিভক্তি হলো, বিশেষণেও তৃতীয়া হয়ে যাবে, তাই ক্রূরেণ, মূর্ধন্য কিন্তু, ক্রূরেণ দৈত্যেন, এখানে দন্ত্য না। এখন যেটা কর্মকারক দ্বিতীয়া বিভক্তিতে ছিল সেটাকে প্রথমা বিভক্তিতে নিয়ে যেতে হবে। তাহলে দ্বিতীয়া বিভক্তির বহুবচন ছিল, প্রথমা বিভক্তির বহুবচনে নিয়ে যেতে হবে। মুনায়াহা বিস্মর্যন্তে, যেমন লভাতে লভেতে লভান্তে, সেরকমই বিস্মর্যাতে বিস্মর্যেতে বিস্মর্যন্তে, ঠিক আছে? ক্রূরেণ দৈত্যেন মুনয়ঃ বিস্মর্যন্তে। বুঝতে পেরেছেন? এর পরের বাক্যটা কি আছে? স্যার এর পরেরটা চেঞ্জ করে বলবো না? না, আগে কর্তৃবাচ্যটা বলুন। সারদা রম্যাম কবিতাম লিখতি। হুম
সারদা রম্যাম কবিতাম লিখতি। কর্তৃবাচ্যে আছে, কর্তা কোনটা এখানে? সারদা। হুম, আর কর্ম? কবিতাম। কবিতাম। রম্যাম এটা কি তাহলে? স্যার ওটা বোধহয় স্যার বিশেষণ, স্যার কবিতার হ্যাঁ, বিশেষণ। কার বিশেষণ? কবিতার বিশেষণ। ঠিক আছে, আর লিখতি এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। এবার বাচ্য পরিবর্তন করতে হবে। করুন, কি হবে বলুন। স্যার একটা প্রশ্ন স্যার, এই কবিতামের যে স্যার প্রথমাতে নিয়ে যাচ্ছি, তো স্যার রম্যামকেও কি প্রথমাতে নিয়ে যেতে হবে, কারণ হুম এটারই হুম বিশেষ। হুম হুম হুম। বিশেষ্য যেই রকম চেঞ্জ হবে, বিশেষণ হলে ঠিক সেই রকম চেঞ্জ সেখানেও করতে হবে। হ্যাঁ করলাম স্যার, লিখলাম, বলবো? হ্যাঁ বলুন। এরকম করেছি স্যার, সারদয়া হুম, রম্যা কবিতা লিখ্যতে। লিখিয়াতে। আচ্ছা রাজদীপ বাবু, আপনি করছেন তো? হ্যাঁ স্যার, আমি মানে ছাড়লাম কেন, উনি প্রথমে দুটো বলবেন তারপর আমি দুটো বলবো এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগের দুটো সোমনাথ বাবু একদম ঠিক করেছেন। তাহলে এরপর আপনি এর পরের যে বাক্যটা আছে সেটা বলুন। আহ, পরেরটা হচ্ছে ক্রূরঃ রাক্ষসঃ দুর্বলান জনান তুরতি। তাহলে এখানে যদি পরিবর্তন করি হবে আম, ক্রূরেণ রাক্ষসেন হুম আহ, দুর্বলাः হুম জনাः হুম। তুর্যন্তে। তুর্যন্তে। তোর ডিয়ান্তে লেখা আছে ওখানে, কি লেখা আছে ওটা? ওটা তুডতি লেখা আছে। তু ডাটি লেখা আছে কি? কিন্তু আমি দেখতে পাচ্ছি না, একটু জুম করে নিচ্ছি দাঁড়ান। হুম তুদ্যতে। হুম। দ দ তুদ্যতে। ওটা ড নয়, আপনি তো দ- মূর্ধন্য ড উচ্চারণ করছেন, এটা হচ্ছে দন্তীয় দকার, তাই তো? আরেকবার বলুন স্যার, শুনতে পাইনি। এটা হচ্ছে দন্তীয় দকার। ত থ দ, দ দন্তীয় বর্ণ। আপনি তো যেটা উচ্চারণ করছে সেটা মূর্ধন্য বর্ণের মতো শোনা যাচ্ছে, ড এরকম শোনা যাচ্ছে, ট ঠ ড। ঠিক আছে, তাহলে তু দিয়ান্তে, দিয়া দিয়া, ডিয়া তু- নয়, দিয়া। তুদ্যন্তে। তু দিয়ান্তে। বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ স্যার। আর ক্রুরেনা বানানটা কি হবে? আহ, কয়ের এমনি বলবো। হুম হুম হুম। কয়ের রফলা হস্যু রয় একার মূর্ধন্য না, এটা রসফুকার লেখা নেই তো এখানে। দীর্ঘ। কি আছে? কয় হ্যাঁ। কয় রফলা দীর্ঘকর রয় একার মূর্ধন্য। হুম, মূর্ধন্য। স্যার আমার এই রাক্ষস বলছি- সেনাত্রাও কি স্যার দন্তের না? হুম, বলুন সোমনাথ বাবু কি বললেন? রাক্ষসেন ওটা দন্তের না, না ওটা ওটা মূর্ধন্য? না না, ওটা ওটা দন্তন্য হবে, ওটা মূর্ধন্য হবে। ঠিক আছে, দন্তন্য কখন হবে কখন মূর্ধন্য হবে সেটা নিয়েও আপনাদের একটা ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, স্বমূর্ধন্য স্বটাও স্যার যদি একটু বলে দেন তো ভালো হয়, কারণ হ্যাঁ স্যার হ্যাঁ, ওগুলো হ্যাঁ। ওগুলো সব শেখানো হবে, একটা ক্লাস হবে আপনাদের, সেখানে শেখানো। ঠিক আছে। আচ্ছা, এর পরের বাক্যটা তাহলে বলুন রাজদীপ বাবু। এর পরে হচ্ছে আহ, মাতা উমা কাশ্চিন কাশ্চিন গচ্ছতি। ঠিক আছে হুম স্যার। হুম
কাশ্চিনটা জিনিসটা কি স্যার? কাশি কাশি ও, কাঞ্চিম, এখানে কাঞ্চিম লেখা আছে। কাঞ্চি, কাঞ্চি নগরী বলা হতো না, কাঞ্চিম গাচ্ছতি। কাঞ্চি হচ্ছে একটা জায়গার নাম। আচ্ছা, মাতা উমা কাঞ্চি গচ্ছতি। তাহলে এটা হবে আহ, মাতা শব্দ। মাতা শব্দটা স্যার মাতা শব্দ কোন শব্দ? মাতৃ হ্যাঁ, শব্দ। মাতৃ শব্দ। মাতৃ শব্দ মানে হচ্ছে রিকারান্ত স্ত্রীলিঙ্গ। রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে রিকারান্ত স্ত্রীলিঙ্গ হলে কি হবে তার তৃতীয়ার এক বচনে? রিকারন্তটা মাথায় আসছে না। স্যার সোমনাথ আমি বাবুর মাথায়? স্যার আমি হ্যাঁ বলুন। এরকম লিখলাম স্যার এক্ষুনি, মা হুম তয়া উময়া, হুম হুম হুম, হুম। হবে স্যার? না না না, একটু ভুল হয়ে গেছে। ও এটা স্যার রিকারান্ত মাতৃ। আচ্ছা স্যার। হুম। তো স্যার মা মাতারাম, ও মাতা, মাতা মাতারাম স্যার তৃতীয় জানি না স্যার রিকারান্ত। উমাটা উময়। হুম। হ্যাঁ, উমাটা উমায়া সেটা ঠিক আছে, কিন্তু মাতা এটা প্রথম আর এক বচন থেকে তৃতীয় আর এক বচনে নিয়ে গেলে কি রূপ হবে সেটা আমি জিজ্ঞাসা করছি। স্ত্রীলিঙ্গ হবে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। স্যার আপনি একটু বলে দিন না। মাতা শব্দ হচ্ছে রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। হুম। রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আহ হচ্ছে মাতৃ শব্দের মতো রূপ হয়। তাহলে ধরুন মাতৃ হচ্ছে শব্দ, কিরকম রূপ হয়? মাতা, মাতারৌ, মাতারহ, মাতারম, মাতারৌ, মাতৃহি, তারপর মাত্রা, মাতৃভ্যাম, মাতৃভিহি। তাহলে তৃতীয় আর এক বচনে কি হলো? মাত্রা। মাত্রা। তাহলে এখানে কি হবে? মাত্রা হুম উময়া হুম। আম, আহ, উময়া কেউ নদ্যে কাশচি কাঞ্চি হুম। মাত্রা উময়া কাঞ্চি আহ, গম্যতে। গম্যতে। ঠিক আছে, কাঞ্চি যেহেতু কর্মকারক ছিল সেটা প্রথমাতে চলে গেল, তাই কাঞ্চি গম্যতে। মাত্রা উময়া কাঞ্চি গম্যতে। পঙ্কজবাবু আপনাকে ক্লাসে স্বাগত। আমরা এখন আম, ভাববাচ্যের মধ্যে সকর্মক অকর্মক জিনিসটা একটু দেখিয়েছি, সেটা আপনি একটু ক্লাসের প্রথম দিকে রেকর্ডিংটা শুনে নেবেন। তাও আমি আরেকবার আপনার জন্য বলে দিচ্ছি। আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার শুনছি স্যার, হ্যাঁ স্যার শুনছি স্যার। আচ্ছা, তো ধরুন একটা ধাতু আছে, খাদ ধাতু অথবা পট ধাতু। পট ধাতুর অর্থ হচ্ছে পড়া। এখন পট ধাতুকে কি পড়ছে, কে পড়ছে, কি আর কে দিয়ে প্রশ্ন করে যদি আলাদা আলাদা উত্তর পাওয়া যায়, তখন সেটা হচ্ছে সকর্মক ধাতু। যেই ধাতুগুলোকে কি দিয়ে প্রশ্ন করে একটি উত্তর পাওয়া যাবে, আর কে দিয়ে প্রশ্ন করে আরেকটি উত্তর পাওয়া যাবে। যেমন পঠতি, কহ পঠতি, রামः পঠতি। তাহলে একটা উত্তর পাওয়া গেল, কিম পঠতি, পুস্তকম পঠতি। ঠিক আছে, তাহলে কহ আর কিম দিয়ে প্রশ্ন করে আলাদা আলাদা উত্তর পাওয়া গেল। লিখতি, कः লিখতি, শ্যামः লিখতি, কিম লিখতি, কাব্যম লিখতি। ঠিক আছে, তাহলে লিখ ধাতুকে কি দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পাওয়া যাচ্ছে, কিম দিয়ে প্রশ্ন করে আর একটা অন্য উত্তর পাওয়া যাচ্ছে। এই রকম ভাবে যে সমস্ত ধাতুগুলোকে কি দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পাওয়া যায় আর কে দিয়ে প্রশ্ন করে একটা আলাদা উত্তর পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে সকর্মক ধাতু। ঠিক আছে,
আর যেই সমস্ত ধাতুগুলোর ক্ষেত্রে কি আর কে দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায় সেগুলো হচ্ছে সব অকর্মক ধাতু। যেমন ধরুন রামাহ अस्ति, कः अस्ति, রামাহ अस्ति, কিম अस्ति, রামাহ अस्ति। ঠিক আছে, তাহলে কাহা দিয়ে প্রশ্ন করে আর কিম দিয়ে প্রশ্ন করে বা বাংলায় কে বা কি দিয়ে প্রশ্ন করে রাম রামাহা এই উত্তরটাই পাওয়া যাচ্ছে। তাই অস ধাতু, ভূ ধাতু এগুলো হচ্ছে সব অকর্মক ধাতু। সেরকম ভাবে একই রকম ভাবে পততি, পত্রম পততি, পাতা পড়ছে। কিম পততি, পত্রম পততি। কহ পততি, পত্রম পততি। কিম দিয়ে প্রশ্ন করে আর কহ দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখতে হবে যখন ধাতুকে কি আর কে দিয়ে প্রশ্ন করে আলাদা উত্তর পাওয়া যাচ্ছে তখন সেগুলোকে বলা হচ্ছে সকর্মক ধাতু। আর যখন কি আর কে দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যাচ্ছে তখন সেগুলোকে বলা হচ্ছে অকর্মক ধাতু। ঠিক আছে, তাহলে সকর্মক অকর্মক ধাতুর কনসেপ্টটা একটু হলেও বুঝতে পেরেছেন নিশ্চয়ই পঙ্কজ বাবু। আপনি আর একবার হ্যাঁ স্যার, ক্লাসের হ্যাঁ স্যার। রেকর্ডিংটা একটু একটু শুনে নেবেন, তাহলে একটু স্পষ্ট হবে। ঠিক আছে, তারপর ঠিক আছে আমরা স্যার। আর বাচ্চা কি পড়েছেন স্যার? পরিবর্তন, হ্যাঁ আর কি সেটাই পড়েছি বলছি, স্যার? সেটাই বলছি। এরপর বাচ্চা পরিবর্তনের একদম কমন যেই সমস্ত নিয়মগুলো সেগুলো আমরা একবার মনন করেছি, যেগুলো আগেই পড়েছিলাম সেগুলো আর একবার শুধুমাত্র মনে করেছিলাম আমরা যে সকর্মক ধাতু তাহলে যখন থাকবে তখনই কেবলমাত্র কর্মবাচ্যে হবে, ভাববাচ্যে কিন্তু সকর্মক ধাতু থাকলে হবে না। অকর্মক ধাতুরই কেবলমাত্র ভাববাচ্যে পরিবর্তন করা যাবে। ঠিক আছে, আর কর্তৃবাচ্য সকর্মক ধাতুর ক্ষেত্রেও হবে, অকর্মক ধাতুর ক্ষেত্রেও হবে। ঠিক আছে, কর্তৃবাচ্যে কর্তা যেহেতু প্রধান, কর্তার যেই পুরুষ যেই বচন, ধাতুরও সেই পুরুষ সেই বচন হবে কর্তৃবাচ্যে। আর কর্মবাচ্যে কর্ম যেহেতু প্রধান বা উক্ত, এটা উক্ত সেখান থেকে প্রথমা, তাই কর্ম থেকে প্রথমা বিভক্তি হয়ে যাবে এবং কর্তা যেহেতু অনুক্ত হয়ে যাবে, কর্তা অনুক্ত হলে তৃতীয়া বিভক্তি হয় কর্তা থেকে, তাই সেখান থেকে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে, হলে কর্তা থেকে তৃতীয়া, কর্ম থেকে প্রথমা, ধাতুর উত্তর একটা অন্তঃস্থ আকার, আর তারপর আত্মনেপদের মতো রূপ হবে। আর ভাববাচ্যের ক্ষেত্রে কর্তা থেকে তৃতীয়া, কর্ম যেহেতু থাকে না তাই কর্মের তো এখানে কোনো ব্যাপারই থাকছে না, শুধুমাত্র ক্রিয়াপদ থেকে ক্রিয়াপদের পর একটা অন্তঃস্থ আকার, তারপর আত্মনেপদের মতো রূপ হবে। কিন্তু ভাববাচ্যে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ক্রিয়াপদের সবসময় প্রথমার একবচনেরই রূপ হয়, বাকিগুলোর প্রয়োগ হয় না। ঠিক আছে, এগুলো আমরা একবার দেখে নিয়েছিলাম। আর একটা সব থেকে মেন যেটা মনে রাখার বিষয়, কর্মবাচ্যে শুধুমাত্র কর্তা আর কর্ম অর্থাৎ কর্তৃকারক আর কর্মকারক আর ক্রিয়াপদ ছাড়া বাকি অন্য কোনো কারক থেকে কোনো চেঞ্জ হবে না। অ্যাজ ইট ইজ, যেরকম যেখান থেকে যেই কারক থাকবে সেখান থেকে সেই কারক রেখে দিতে হবে, শুধুমাত্র কর্তৃকারক আর কর্মকারকই চেঞ্জ হবে। এগুলো দেখার পর আমরা এবার এখানে যে বাক্যগুলো আছে সেগুলো অভ্যাস করছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তো রাজদীপ বাবু এতক্ষণ পর্যন্ত দুটো করেছেন আর সোমনাথ বাবু দুটো করেছেন। আপনি যেহেতু এই ক্লাসে জয়েন হলেন আপনি একটু শুনুন, তারপর আপনিও করার চেষ্টা করবেন। এরপরের যে বাক্যটা আছে প্রখরঃ অগ্নিঃ আর্দ্রম কাষ্ঠম দহতি, অর্থাৎ প্রখর আগুন বা তীব্র আগুন আর্দ্র কাষ্ঠ। আর্দ্র মানে কি? আর্দ্র মানে ভেজা হচ্ছে ভেজা। ভিজে, কাষ্ঠম মানে ভিজে কাঠকে বা ভিজা কাঠকে দহন করছে। ঠিক আছে, তাহলে এখানে কর্তা কোনটা সোমনাথ বাবু? স্যার প্রখরঃ অগ্নিঃ। হুম, কর্তা হচ্ছে অগ্নিঃ, তার বিশেষণ হচ্ছে প্রখর। আর কর্ম কোনটা? কাষ্ঠম, আর্দ্র কাষ্ঠম। হ্যাঁ, কাষ্ঠম হচ্ছে কর্ম, তার বিশেষণ হচ্ছে আর্দ্র। ঠিক আছে, তাহলে কর্তারও এখানে একটা বিশেষণ
কর্মরে একটা বিশেষণ আর তারপর ক্রিয়াপদ আছে। তাহলে এটাকে চেঞ্জ করলে কিরকম হবে বাক্য? স্যার প্রখরেণ হুম আহ, স্যার এটা তো ইকারান্ত। পুংলিঙ্গ শব্দ, অগ্নি শব্দ। হ্যাঁ, তাহলে স্যার মুনির মতো চেঞ্জ হবে। হুম 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 তো স্যার মুনি না, হ্যাঁ তাহলে স্যার অগ্নি না হবে। হুম তো স্যার প্রখরেণ হুম অগ্নি না হুম আর্দ্র কাষ্ঠম হুম দৈহতে। দহ্যতে। প্রখরেণ অগ্নিনা আর্দ্রম কাষ্ঠম দহ্যতে। এখানে কাষ্ঠ যেহেতু নপুংসক লিঙ্গ শব্দ, তাই ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, যেমন প্রথম আর এক বচনে দ্বিতীয় এক বচনে সমানই রূপ চেঞ্জ হয় না, সেরকমই এখানেও আদ্রম কাষ্ঠমই থেকে গেল, যদিও সেটা দ্বিতীয়া থেকে প্রথমা বিভক্তিতে গেল, কিন্তু একই রূপ হওয়ার কারণে ওরকমই থেকে গেল। প্রখরেণ অগ্নিনা আদ্রম কাষ্ঠম দহ্যতে। তারপরের বাক্যটা রাজদীপ বাবু, মানবः মহতীম কীর্তিম অর্জতি। হুম, হ্যাঁ, লিখে এখান লিখে করুন, মুখে 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 করতে গেলে ভুল হয়ে যাবে কিন্তু। না লিখে করেছি। হুম আহ, এখানে হবে হচ্ছে মানবেন হ্যাঁ মহতি কীর্তি অর্জ্যতে। মহতি কীর্তি, কীর্তি বানান কি লিখেছেন? কয় দীর্ঘি তয়রে ফস্যি। আর কিছু দেননি? না, এটা কিরকম হলো? কীর্তি মহতি এটা হচ্ছে। মতি শব্দের প্রথম শব্দ, হ্যাঁ মতিহি। হুম দিয়ে তাহলে কি? দুটো বিসর্গ, হুম হ্যাঁ, বিসর্গ বসবে দুটো। দুটো নয়, একটাই মানে বিসর্গ। হ্যাঁ, ওইটা হবে। তা হুম মানবেন মহতি কীর্তিহি অর্জ্যতে। হুম একদম ঠিক। তারপর স্যার সার। বলছি স্যার মহতিম যেটা, হুম এখানে স্যার মহতি শব্দ হলো তয় দীর্ঘ ইকার। হ্যাঁ এটা তো স্যার কীর্তি অনুযায়ী চেঞ্জ হয়ে গেল, কিন্তু স্যার আগেরটাতে কাষ্ঠম, হুম ওটার স্যার বিশেষণ ছিল আর্দ্র। হুম তো যখন স্যার কাষ্ঠমটা যখন স্যার প্রথমাতে এলো, হুম তখন স্যার আর্দ্রর কি পরিবর্তন হবে? আর্দ্র আর্দ্রও থাকবে, ওটা অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। হ্যাঁ স্যার, কি বললেন? বলছি আর্দ্রটাও তখন অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ হবে। অকারান্ত নপুংসক লিঙ্গ ফল শব্দের দ্বিতীয়ার আর প্রথমার এক বচনের রূপ কি হয়? আর্দ্রমি হয়, যেমন ফলম সেরকম আর্দ্রমি হবে। বুঝতে পেরেছেন? হ্যালো সোমনাথ বাবু, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বলছি স্যার এই জায়গাটা, এই যে আর্দ্র শব্দ, মানে এখানে তো স্যার আদ্রাম বলে কোনো শব্দ, মানে এখানে স্যার আর্দ্র কাস্টম আছে। তো স্যার কাস্টমটা তো যেমন স্যার কাস্টমই থেকে গেল, কারণ স্যার একই থাকে ওখানে মানে। ওখানে অনুসারটা লেখা হয়নি, আসলে ওটা আর্দ্রমই আছে। ঠিক আছে, অনুসারটা ওখানে ওঠেনি। আর্দ্রম কাষ্ঠম। বুঝতে পেরেছেন? তাহলে স্যার আদ্রামই থাকবে, হ্যাঁ আদ্রামটা হ্যাঁ আদ্রামই থাকবে। হ্যাঁ 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 ঠিক আছে স্যার। হুম। আর আর কারো কিছু জিজ্ঞাসা? পঙ্কজবাবু বুঝতে পারছেন তো কি হচ্ছে? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। তো পরেরটা আমি আচ্ছা বলবো তা, স্যার। হ্যাঁ তাহলে পরেরটা আপনি করুন। সারমেয়ঃ ক্ষেত্রম রক্ষতি। সারমেয়ঃ মানে কি? কুকুর কুকুর দেখা যাচ্ছে এখানে। হুম তাহলে হবে সারমে সারমেন হুম ক্ষেত্রম রক্ষয়তি। রক্ষয়তি হবে না। রক্ষ ধাতু, তারপর একটা অন্তস্থ যকার, তারপর
আত্মনেপদ হবে। রক্ষয়তে হুম, রক্ষয়তে রক রক্ষ্যতে, রক্ষ ইয়া, তারপর রক্ষয়তে আত্মনেপদ হবে তে, রক্ষ্যতে। ঠিক আছে, কি হলো তাহলে? আহ, সারমে সারমেয়েন হুম, ক্ষেত্রম রক্ষয়তে। রক্ষয়তে নয়, রক্ষ্যতে। হ্যাঁ স্যার, রক্ষিয়তে রক্ষিয়তে। আচ্ছা, তারপর দৈত্যাহ দেবাহ দৈত্যঃ দেবং গণপতিম বিস্মরতি। এটা হচ্ছে দৈত্যেন দেবঃ গণপতি গণপতিঃ হুম বিস্মরিয়তে হুম বিস্মরিয়তে। হুম বিস্মর্যতে, দৈত্যেন দেবেন গণপতিः বিস্মর্যতে। আচ্ছা, তারপরেরটা সোমনাথ বাবু। তারপর এটা স্যার কৃষি ওয়ালাহ হুম विजानी বপতি। হুম তো স্যার এটা কৃষি বলে না, হুম বিজানি হ্যাঁ বিজানি স্যার এটা হবে বাপ্যান্তে। না স্যার, উপ্যান্তে উপ্যান্তে বা উ তো বাপানাম উপ্যান্তে লেখা আছে, হ্যাঁ, উপ্যান্তেই হবে। বপ ধাতুর উপ্যান্তে। বকারের জায়গায় অন্তস্থ বকার হয়ে যায়, দিয়ে উপ্যান্তে রূপ হয় কর্মবাচ্যে। আর ঠিক আছে, স্যার এটা রক্সিয়াতে বানানটা কি হবে স্যার, ওই আগে যেটা বলে দিলেন? র ক্ষয়ে মধ্যাহ্ন শয়ে জফলা। কয় মুদ্রণের জফলা তো একার হুম রক্সিয়াতে। হুম ঠিক আছে স্যার। ঠিক আছে। এখানে কৃষি বলে না, বানান কি হবে, দন্তন্য না মূর্ধন্য? স্যার এখানে উম, ল আছে স্যার, এ আছে, ব আছে, হয় আর ল ব, হয় আর বটা আছে স্যার, তার জন্য স্যার এখানে এখানে দন্তন্যই হবে। হ্যাঁ দন্ত না হবে। আচ্ছা দৈত্যেন তো তো দন্তেন না হবে স্যার। দৈত্যেন, এখানেও দন্তন্য হবে। স্যার এখানে বটা আছে বলে মূর্ধন্য হলো না, না স্যার, নত্য বিধান হুম স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, করুন। মূর্ধন্য হলো না মনে হয় লটা আছে বলে, নাকি? কারণ প বর্গ তো মাঝে থাকতে পারে। হ্যাঁ, এখানে লকারের জন্যই হয়নি, ঠিক। লয়ের জন্য হয়নি। হুম হ, অন্তস্থ, ব আর র, এই চারটে থাকতে পারে। হুম আচ্ছা, এরপর যে বাক্যটা আছে, বুদ্ধিমান ঋষিः প্রখরম অগ্নিম প্রশংসতি, এটা কি করবেন? কি করতে চান এটা? স্যার আমি চেষ্টা করবো স্যার। হুম, করুন। বুদ্ধিমান ঋষি, এটা হচ্ছে বুদ্ধিমানেন ঋষিনা হুম প্রখ প্রখরম প্রখর। স্যার কোন লিঙ্গ আছে স্যার? পুল্লিঙ্গে না? হুম পুংলিঙ্গে।
প্রখরः অগ্নিः হুম প্রশস্যতে। হুম আচ্ছা, উনি কি ঠিক বললেন? বাকিদের মতামত? সোমনাথ বাবু, স্যার পঙ্কজবাবু? এই স্যার ঋষি স্যার তৃতীয়া জানা নেই স্যার, মানে ঋষি তো ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। ও মতির মতো কি স্যার, সরি মুনির মতো স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার ঋষি না। হুম ঋষি আর বুদ্ধিমানটা তো স্যার ইনট্যাক্ট একই থাকবে মনে হয়। সানজ প্রত্যয় ইউজ হয়েছে স্যার বুদ্ধিমানে। এবার স্যার সানজ প্রত্যয় ইউজ হইলে এর কি হয় সেটা আমাদের ক্লাস এখনো হয়নি স্যার, হবে মানে পরের দিন স্যার যখন সানজ প্রত্যয় নেই তো এখানে, কে বলেছে সানজ প্রত্যয় আছে? স্যার বুদ্ধিমান আমার মনে হয় স্যার বুদ্ধিমানটা বুদ্ধিমানই থাকবে, কারণ এটা তো বিশেষণ হিসাবে আছে। তাহলে কোন শব্দের মতো রূপ হবে বলুন, যদি বুদ্ধিমানটা বুদ্ধিমানই থাকে? স্যার বুদ্ধিমত্তা হবে স্যার, ভুল বলেছিলাম, বুদ্ধিমত্তা হবে। কেন হবে? স্যার এটা কিন্তু স্যার যে এই 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 ভগবত শব্দের মতো আছে না? হুম এই হ্যাঁ, ভগবত শব্দের মতো। বুদ্ধিমত হচ্ছে মেন শব্দ এখানে। ভগবৎ শব্দের মতো রূপ হয়, যেমন ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ, সেরকমই বুদ্ধিমান বুদ্ধিমান্তৌ বুদ্ধিমান্তঃ। বুঝতে পেরেছেন সোমনাথ বাবু, রাজদীপ বাবু? সে বুদ্ধিমন্তা, মদ অন্তে নয় তয়াকার। বুদ্ধিমান বুদ্ধিমন্তৌ বুদ্ধিমান্তঃ, ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ। তকারান্ত পুংলিঙ্গ শব্দ মুখস্থ করেছিলেন? হ্যালো? করা না হয়নি? স্যার, তকারান্ত পুংলিঙ্গটা মুখস্থ করা হয়নি। তাহলে তকারান্ত পুংলিঙ্গ শব্দ বুদ্ধিমত শব্দ। তার প্রথম আর এক বচনে বুদ্ধিমান, তারপর বুদ্ধিমন্তৌ, বুদ্ধিমান্তাহ, বুদ্ধিমন্তম, বুদ্ধিমন্তৌ, বুদ্ধিমতः, বুদ্ধিমতা, বুদ্ধিমদ্ভ্যাম, বুদ্ধিমদ্ভিः, বুদ্ধিমতে, বুদ্ধিমদ্ভ্যাম, বুদ্ধিমদ্ভ্যः, বুদ্ধিমতः, বুদ্ধিমদ্ভ্যাম, বুদ্ধিমদ্ভ্যः, বুদ্ধিমতः, বুদ্ধিমতোः, বুদ্ধিমতাম, বুদ্ধিমতি, বুদ্ধিমতোः, বুদ্ধিমৎসু। এখানে তাহলে বুদ্ধিমান এটা প্রথম আর এক বচনে আছে, সেটাকে তৃতীয়াতে নিয়ে গেলে কি হবে তাহলে? যেমন ভগবান ভগবতা, সেরকমই বুদ্ধিমান বুদ্ধিমতা। ঋষি এটা প্রথম আর এক বচনে আছে, সেটাকে তৃতীয়াতে এক বচনে নিয়ে গেলে ঋষি না, তাহলে বুদ্ধিমতা ঋষি না। অগ্নি এটা পুংলিঙ্গ, তাই অগ্নিহি তার বিশেষণ হিসেবে প্রখরঃ, এটাও পুংলিঙ্গে এই প্রথম আর এক বচনে চলে যাবে। তাই বুদ্ধিমতা ঋষি না, প্রখরঃ অগ্নিহি প্রশংস্যতে। বুঝতে পেরেছেন এখন? প্রশস্যতে। এখন বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। হুম এর জন্যই প্রথম দুটো ক্লাসে আপনাদেরকে ধাতুর প্রকার, শব্দের প্রকার শেখানো হয়েছিল। সেখানে বিশেষ কিছু শব্দের উল্লেখ করা হয়েছিল, যেগুলো মুখস্থ না করলে কোনো উপায় নেই, সেটাও বলা হয়েছিল। ঠিক আছে? তাহলে এই তকারান্ত যে ভগবৎ শব্দ, সেটা যেহেতু এখনো আপনাদের পড়া নেই, সেটা কিন্তু পড়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারছেন এই বাক্যগুলো করার, প্র্যাকটিস করার ফলটা কি? মানে কখন কোথায় কি বিশেষণ হচ্ছে, কোন লিঙ্গ হচ্ছে, সেগুলো আপনারা নিজে নিজে বুঝতে পারছেন। ঠিক আছে? এর পরের বাক্য, প্রচণ্ডঃ অগ্নিঃ আহুতিম নয়তি। প্রচণ্ডঃ অগ্নিঃ আহুতিম নয়তি। স্যার আমি চেষ্টা করবো। হুম প্রচণ্ডেন অগ্নিনা আহুতিঃ হুম নিয়তে।
আহুতি বানান কি লিখেছেন? স্যার আহুতিহি, ম বাদ দিয়ে হবে বিসর্গ। হুম বুঝছেন? মতি মতিম এরকম আর কি স্যার। হুম আর প্রচণ্ডে না বানান কি লিখেছেন? তারপর চ মধ্যাহ্ন ড একার দন্তান্ন হুম অগ্নিনা প্রচণ্ডে। আহুতিহি হুম নিয়তে। হুম প্রচণ্ডেনা অগ্নিনা আহুতিः নিয়তে। আচ্ছা, তারপরের বাক্যটা রাজদীপ বাবু আপনি করুন। নৃপতি প্রবলম এটা কি আছে স্যার? অস্মি অরিম 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 মানে হচ্ছে এনিমি, শত্রু। ইকারান্ত অরিম পুংলিঙ্গ শব্দ। আহ, অরিম জয়তি। হুম তাহলে এটা হবে হচ্ছে নৃপতি। হুম, আহ, নৃপতি, নৃপতিনা প্রবলः অরিः আহ, জয় স্যার এটা জি জিয়তে। হুম নিপতিনা। নৃপতিনা প্রবলः অরিः হুম জিয়তে। হুম তারপর তারপরে বাক্যটা সোমনাথ বাবু বলুন। স্যার वामनः হুম मुनिः হুম शुभ्रम् इन्दुं पश्यति। হুম स वामनेन मुनिना হুম शुभ्रः इन्दुः হুম दृश्यते। বামনেন মুনিনা শুভ্রः ইন্দুः দৃশ্যতে। আচ্ছা, ঠিক আছে। তারপরের বাক্যটা পঙ্কজ বাবু। তৃণানি অশ্বাः ভক্ষয়ন্তি। স্যার তৃণেন ভালো করে এটা কিন্তু একটু মানে ক্রমটা একটু ওলটপালট করা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাই দেখা যাচ্ছে স্যার। স্যার হুম বুঝতে স্যার, হ্যাঁ। কোনটা কর্তা কোনটা কর্ম একটু ভালো করে দেখতে হবে। স্যার অক্ষ অক্ষ অশ্বৈঃ হুম তৃণানি ভক্ষয়ন্তি ভক্ষয়ন্তি হ্যাঁ, হ্যাঁ ভক্ষয়ন্তি। ভক্ষ্যান্তে ওখানে ক্ষয়ের পর অকার আলাদা করে হবে নাকি? অকার তো নেই ওখানে। আর কি হবে স্যার এটা? তে ভক্ষয়ন্তে ভক্ষয়তে ভক্ষয়ন্তে কি হবে স্যার এটা? ভক্ষয়ন্তে হবে না? হ্যাঁ স্যার, এই ভক্ষ্যতে নিজে লেখা আছে, খেয়াল করিনি। ভক্ষ্যতে হুম ভক্ষ্যন্তে হবে না স্যার, এর বহু বচন হবে না স্যার? হ্যাঁ, বহু বচন হবে। আপনি উচ্চারণটা কি করছেন? ভক্ষ্যন্তে ভক্ষ্যান্তে। হ্যাঁ ভক্ষ্যন্তে স্যার, হ্যাঁ ভক্ষ্যন্তে এরকম হবে। ভক্ষ্যান্তে। বুঝতে পেরেছেন ভুলটা? হ্যাঁ স্যার, হ্যাঁ, ভুলটা বুঝতেছি এবার, থ্যাংক ইউ স্যার। হুম হুম আহ, ভক্ষ্যান্তে। আচ্ছা, তারপরের বাক্যটা
এটা কিন্তু আগের একটা বাক্যের মতোই হবে। সোমনাথ বাবু করুন এটা। বলবন্তম দস্যুম তাড়য়ন্তি রক্ষকাঃ। স্যার এটা হবে স্যার, স্যার কোনটা এরকম। কর্তা কোনটা হ্যাঁ কর্ম একটু ভেবে নিতে। হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি স্যার। রক্ষকাহা এটা হচ্ছে কর্তা। আর স্যার দাস্যুমটাকে তাড়য়ন্তি মানে ওই স্যার কোথায় কাকে ওই এটা স্যার গত্যাত্তর কর্ত কোথায় দিয়ে আহ দস্যুমটা হচ্ছে স্যার এখানে কর্ম। হুম তো স্যার এরকম হবে স্যার যে রক্ষকৈহি হুম রক্ষকৈহি হুম তারপরে স্যার আহ ও- বলবন্তঃ হুম হুম দস্যুঃ। হুম 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 হুম। আবার একই ভুল হয়ে যাচ্ছে। উম, বলবন্তম দস্যু। বলবন্তম ভগবন্তম কিছু মিল পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। তো স্যার এটা হবে বলবন্তা। বলবন্তা নয়, বলবন্তম এটা তো কর্মকারক আছে। সেটা কর্মবাচ্যে গেলে কোন বিভক্তিতে হবে? স্যার বলবৎ শব্দের মতো। হুম, কর্মকারক থেকে কোন বিভক্তিতে যাবে? ও প্রথমাতে আসবে, হ্যাঁ। হুম প্রথমাতে এলে স্যার তাহলে স্যার এটা হবে বলবান। হুম বলবান দস্যুঃ। হুম। তারপর? দস্যুঃ হয় মানে বিসর্গ আসবে স্যার। হুম দস্যুঃ হুম। তার ডিয়াতে। তার দিয়ে ঠিক না? তার ডিয়াতে হবে স্যার, কারণ স্যার দস্যুঃ আছে প্রথমা। হুম প্রথমে এক বচন অনুযায়ী পরিবর্তন হবে স্যার। হুম। তো স্যার তার ডিয়াতে হবে না, তার ডিয়াতে। না, সেটা বলছি না আমি। রক্ষকৈহি না কি হবে সেটা জিজ্ঞাসা হ্যাঁ করছি। স্যার, রক্ষকৈহি হবে, কারণ স্যার ওটা তো স্যার তৃতীয়াতে চলে গেছে, মানে আহ তৃতীয়ার বহু বচনে। হুম। তাই জন্য তাহলে রক্ষক হবে বলবান দস্যুঃ তার ডিয়াতে। রক্ষ রক্ষকৈः তাড়যতে। তাই তো? হ্যাঁ স্যার, তাই আচ্ছা করলাম স্যার। তারপর তারপরের যে বাক্যটা আছে। বলবো স্যার? হুম উম, এটা করেছি হচ্ছে ভগবতা হুম বিধিনা হুম দীনবন্ধু হুম দৃশ্যতে। হুম। আর একবার বলুন কি বললেন? আহ, ভগবতা হুম বিধিনা হুম। দীনবন্ধু হ্যাঁ, দীনবন্ধুঃ দৃশ্যতে। দৃশ্যতে। আচ্ছা, এরপর বেছে বেছে আমরা কিছু করব, ঠিক আছে? এখানে যে ৫৯ নম্বর বাক্যটা আছে, ৫৯ নম্বর যে বাক্যটা আছে, শ্রদ্ধালুঃ জনঃ দেবতাম পূজয়তি। দেখতে পেয়েছেন সকলে বাক্যটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তাহলে সেটা চেঞ্জ করলে কি হবে?
শ্রদ্ধালু বলবো জন। চেষ্টা করবো। হ্যাঁ, বলুন। শ্রদ্ধালুনা হ্যাঁ। জনেন হুম। দেবতয়া পূজ্যতে। হুম। দেবতায়া কি করতে হবে? দেবতা তো স্যার কর্মকারক। স্যার দেবতা দেবতা হুম। পূজ্যতে। হুম। আচ্ছা, এরপর 63 নম্বর যে বাক্যটা আছে, 63, अर्चकः विष्णोः विग्रहान् स्पृशति। স্যার এই বিষ্ণুটা কি শব্দ? বিষ্ণুটা তো বিষ্ণু শব্দের ষষ্ঠীর বহু বচন, এক বচন। বিষ্ণু, যেমন সাধহ, অর্চক বিষ্ণুর বিগ্রহকে স্পর্শ করছে। অর্চক বিষ্ণুর বিগ্রহকে স্পর্শ করছে। স্যার চেষ্টা করতে পারি স্যার। বলুন। अर्चकेन विष्णुः विग्रहान् स्पृशते स्पृशते। না, করে বলুন, হচ্ছে স্যার না। স্পৃশ্যতে अर्चकेन विष्णुः विग्रहान् स्पृश्यते। বিগ্রহান, ওটা কি বিগ্রহানি থাকবে? স্যার বিগ্রহ, স্যার প্রথম, ও সরি স্যার, এটা হচ্ছে বিগ্রহ, বিষ্ণুঃ বিগ্রহ আপনি লিখে লিখে করুন, লিখে লিখে না করলে এরকম বারবার ভুল হতে থাকবে। মুখে মুখে করলে এরকম ভুল হতেই থাকবে। লিখলে ব্যাপারটা একটু স্পষ্ট হবে, কোনটা কর্ম, কোনটাকে প্রথমায় নিয়ে যেতে হবে। আপনি বারবার যেটা কর্ম আছে সেটা কর্মবাচ্য দ্বিতীয়াতেই রেখে দিচ্ছেন। কর্তাটাকে তৃতীয়ায় নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু কর্মটাকে দ্বিতীয়াতেই রেখে দিচ্ছেন। ঠিক আছে? অথবা কর্মটাকে তৃতীয়া করে ফেলছেন, এরকম করছেন। স্যার চেষ্টা করবো। বলুন। স্যার অর্চকেন হুম। বিষ্ণুঃ বিগ্রহাः স্পৃশ্যতে। হুম। বিগ্রহাः স্পৃশ্যতে হবে কি? ও না স্যার, স্যার স্যার স্পৃশ্যন্তে হবে, স্পৃশ্যন্তে। হুম। তাহলে अर्चकेन विष्णोः विग्रहाः স্পৃশ্যন্তে। ঠিক আছে? আচ্ছা, এরপর 46 নম্বর যে বাক্যটা, 46,
शम्भुः ग्रन्थं लिखति। বলছি স্যার এটা। এটা হবে শম্ভুনা। হুম, স্যার গ্রন্থমটা তো নপুংসক। না, গ্রন্থ পুংলিঙ্গ শব্দ। উম, শম্ভুনা হুম, গ্রন্থः হুম, লিখ্যতে। হুম। শম্ভুনা গ্রন্থः লিখ্যতে। লিখ্যতে। আচ্ছা, তারপর 45 নম্বর যে বাক্যটা আছে, 45 নম্বর যে বাক্যটা আছে, বলবো স্যার? হুম, তরুণেন হুম, শিষ্যেন হুম, বৃদ্ধः হুম, গুরুः হুম। আহ, বৃদ্ধः গুরুः পৃচ্ছয়তে। পৃচ্ছয়াতে নয়, আহ, পৃচ্ছয়তে। হুম, পৃচ্ছয়তে। হুম, ওটা 29টা যোগ আছে, আমি বুঝতে পারিনি। হুম। আচ্ছা, পঙ্কজ বাবু কিছু বলবেন, বলুন। স্যার স্যার কোনটা বলবো? উম, তার আগের যে বাক্যটা আছে 44, পণ্ডিতাः পণ্ডিতাः বৃদ্ধান গু বৃদ্ধান গুণান। নেই, বহুন, স্যার, বহুন আছে। হ্যাঁ স্যার, বহুন বহুন গুণান হুম, বর্ণয়তি। হুম। পণ্ডিতেন হুম, বহুः গুণः বর্তীয় বর্ণীয়তে। হুম। আবার বলুন। পণ্ডিতেন হুম, বহুः গুণः গুণः বর্তীয়তে। আচ্ছা, বর্ণীয়তে বর্ণীয়তে। হুম। পণ্ডিতৈঃ, কিন্তু বহুঃ গুণাঃ এখানে এক এক বচন কেন করলেন? স্যার, বহুন গুণः গুণান। হ্যাঁ স্যার, বহুবচন হবে। হুম, বহু বচন হলে কি হবে? স্যার, এখানে পণ্ডিতেন বহুবহ বহবহ হুম, গু গুণাহ বর্ণীয়তে, এরকম হবে না স্যার? তখন কি এক বচন হবে? স্যার, বহুবচন বললাম স্যার, বহু বর্তি বর্তীয়ন্তে হবে না, বর্তীয়ন্তে। বর্তিয়ান্তে তো নয়, বর্ণিয়ান্তে। বর্ণীয়ন্তে। স্যার, বারবার ভুল হয়ে যাচ্ছে। হুম, স্যার, লিখিনি তো ওই জন্যই ওই বলছি জন্য আমার লিখুন, হ্যাঁ। লিখুন, না হলে ভুল হবে, কিছু করার নেই।
কি হবে? আচ্ছা, বাকিরা ততক্ষণ চেষ্টা করুন, উনি লিখে করুন বাকি না এরকম হবে সোমনাথ স্যার, বাবু। পণ্ডিতেন হুম। বহুবহ গুণাঃ বর্ণ্যন্তে। বহুবাহা। স্যার সাধুহুর স্যার বহু বচনটা আমার জানা নাই স্যার। কি হয় সাধু? সাধু রাজদীপ বাবু, কি হয় সাধু শব্দের বহুবচন? সাধব, সাধবহ। সাধবাহা। তাহলে স্যার বহুবহ হবে না স্যার? বহুবাহা কি করে? উনি উচ্চারণটা কি করছেন রাজদীপ বাবু, আবার করুন, শুনবেন আপনি ভালো করে। সাধু, সাধুহু, সাধু, সাধব। হ্যাঁ হুম স্যার, বুঝতে পেরেছি স্যার, কেটে ঠিক করছি। বহ বহ, হুম বহ বহ করলাম স্যার। পণ্ডিতেন বহ বহ হুম গুণাঃ বর্ণ্যন্তে। হুম আচ্ছা, পঙ্কজবাবু হয়েছে আপনার? আচ্ছা, উনি লেফট হয়েছেন। এরপর ৬২ নম্বর যে বাক্যটা আছে, কমলম কবিন প্রীণয়তি, ওটার অনুবাদ করলে কি হবে? কমলম কবিন প্রীণয়। হুম, বলবো স্যার? হুম উম, এটা প্রথমে হবে আহ, ক- কল কলমেন, কলম নয়, কমল শব্দ। কমলেন, হুম আহ, এটা মুনিন, তার মানে
क- क- मुनया कविय कमलेन कविय तবে तবে प्रीअन्ते कमलेन কমল কমলেনা তারপর कमलेन হুম कविय কবিয়া কি করে হবে? মুনি শব্দের মতো মুনি হ্যাঁ মুনি মুনি শব্দের মতো। মুনয়া হ্যাঁ মুনায়া বিসর্গগুলো স্পষ্ট উচ্চারণ করতে হবে। मुनि মুনায়া मुनयः মানে হুম कवयः হুম कमले कमलेन হুম कमलेन कवयः प्रीयन्ते হুম কমলেনা কবয়াহ প্রিয়ন্তে। আচ্ছা এবার বলুন তাহলে বাচ্চ পরিবর্তনে এখন মোটামুটি ক্লারিফিকেশন এসেছে কিনা আগের থেকে অনেকটা। স্যার বলছি প্রিণয়তে এর শব্দটার অর্থটা কি স্যার? প্রিণয় মানে স্নেহ করা বা সুখ দেওয়া, ঠিক আছে। তুদতি অর্থে তুদতি বলে একটা শব্দ উদতি দেখেছি। মানে হচ্ছে কষ্ট দেওয়া, তুদা ব্যথা নেই, কষ্ট দেওয়া। নি শব্দ যেটা লিখেছিলেন নয়তি বলে বোধহয় একটা নয় নিয়তে নয়তি। হ্যাঁ নয়াতি মানে হচ্ছে নিয়ে যাওয়া বা নেওয়া। আর কারো কিছু জিজ্ঞাসা? পঙ্কজ বাবু আপনি লিখেছেন ওটা? স্যার কোনটা বলছেন স্যার? কমলেন না কবয়ঃ না ওইটা না, যেটা লিখতে বলা হলো আপনাকে, পণ্ডিতাহা বহূন গুণান বর্ণয়তি। না স্যার এটা লেখা নেই স্যার। লিখুন, ওইটা লিখে কি হবে সেটা বলুন। স্যার হুম বপতি শব্দটা স্যার উপ্রিয়ান্তে কেন হয়ে গেল স্যার? এটা তো একদমই আলাদা লাগছে দেখতে। বপতি স্যার উপ্রিয়ান্তে হয়ে গেল চেঞ্জ হওয়ার পর। এটাতে একটা সম্প্রসারণ বলে পাণিনি ব্যাকরণের ব্যাপার আছে, ঠিক আছে। সম্প্রসারণ যখন হয় অন্তঃস্থয়ের জায়গায় ইকার হয়ে যায়, বকারের জায়গায় উকার হয়ে যায়। ও ঠিক আছে স্যার। হুম তো স্যার এটা মূল শব্দটা তাহলে কি স্যার? ওয়াপ বপতি। ওয়াপ ধাতু, ওয়াপাতি। ও আচ্ছা, সম্প্রসারণের কারণে উপ্রিয়ান্তে উ হ্যাঁ হয়ে গেল। বকারের জায়গায় যখন কর্মবাচ্চা হবে সম্প্রসারণ হয়ে গিয়ে বকারের জায়গায় উকার, ঠিক আছে। আচ্ছা আর কারো কিছু জিজ্ঞাসা? জিজ্ঞাসা নেই তাই তো? ঠিক আছে তাহলে মোটামুটি বাচ্চ পরিবর্তন সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা
আমি আপনাদের গ্রুপে আগের দিন একটা ডকুমেন্ট শেয়ার করেছিলাম, যেখানে এরকম আরো অনেক বাক্য আছে, ঠিক আছে? প্রায় ওখানে 200-300টা মতো বাক্য আছে। 200-300টা বাক্য যেইভাবে আমি দেখিয়ে দিলাম, এইভাবে লিখে লিখে করবেন, ঠিক আছে? করার পর যদি কিছু সমস্যা কিংবা অসুবিধা ইত্যাদি থাকে, তাহলে আপনারা সেটা গ্রুপে জানাতে পারেন কিংবা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা করলে আমরা সেটা সমাধান করে ফেলবো। ঠিক আছে? দেখেছিলেন তো সকলে আমি ডকুমেন্টসটা দিয়েছিলাম গ্রুপে? স্যার হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখেছিলাম। হ্যাঁ। থেকে প্রথম যে পাতার বাক্যগুলো দুটো তো সেকশন আছে। প্রথম যে দেওয়া আছে, তো প্রথম যেই ঠিক, অর্থাৎ পরের বৃহস্পতিবার আমার ক্লাস আছে আবার, তার আগে সকলে গ্রুপে পাঠাবেন, ঠিক আছে? এটাই স্যার হলো আপনাদের বাড়ির কাজ। স্যার বোঝায়নি কিছু স্যার, আপনার বলুন। যখন কথা বলছিলেন তখন, স্যার যখন কথা বলছিলেন তখন আপনার নেট মনে হয় সমস্যা ছিল স্যার, অত বোঝা যায়নি, বাড়ির কাজটা বুঝতে পারিনি। আচ্ছা, আওয়াজ আসেনি স্যার, আওয়াজ আসেনি, বুঝতে পারি। হ্যাঁ, আমি যেই ডকুমেন্টসটা গ্রুপে শেয়ার করেছি আপনাদের, দেখবেন সেন্টেন্স ফর প্র্যাকটিস বলে যেটা আছে, ঠিক আছে? আমি আরেকবার এখানে গ্রুপে মেনশন করে দিলাম। ওটা সকলে প্রথম পাতার যে 5 থেকে 19 পর্যন্ত যে বাক্যগুলো আছে, 5 থেকে 19 পর্যন্ত, সেগুলো সকলে গ্রুপে করে পাঠাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন এখন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওগুলো স্যার করতে বাড়ির কাজ গিয়ে করে কি যদি স্যার? কিছু বলুন। স্যার করে তো আপনার, স্যার করে তো পাঠাবো আপনাকে, দেন না স্যার, গ্রুপে পাঠিয়ে দিব বাড়ির কাজটা করে। যেখানে যেখানে আপনার সুবিধা হবে আপনি দু জায়গাতেই পাঠাতে পারেন, ঠিক আছে? আপনার সুবিধা মতো আপনি পাঠাবেন, কোনো অসুবিধা নেই। স্যার আমার মনে হয় আমরা পাঠালে ভালো হয়, আপনার পার্সোনালি পাঠালে ভালো হয়, কারণ স্যার গ্রুপে অনেক ডকুমেন্ট দিয়েছেন তো, তাহলে এগুলো অনেক উপরে চলে যাবে ডকুমেন্টস গুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে পাঠাবেন, অসুবিধা নেই, ঠিক আমরা আছে? কি বলে জানি না, আমাদের কি মতবাদ। ঠিক আছে, আমাকে পাঠাবেন, অসুবিধা নেই। আহ, তো যদি কিছু প্রশ্ন ইত্যাদি না থাকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আপনাদের স্যার সকল বলছি, আহ, কারিকা যেখানে আছে স্যার, ওটা কি স্যার পিডিএফ আকারে আপনার কাছে কিছু আছে? মানে যে বাচ্চ পরিবর্তনের সমস্ত রুলস গুলো গতকাল এবং গতদিন এবং আজকে বোঝালেন, তার কি হ্যাঁ কোনো স্যার পিডিএফ ফর্মে আছে কিছু? হ্যাঁ, সেটা তো আমি আগের দিন যে গ্রুপে যেটা শেয়ার করে রেখেছি, ওই ডকুমেন্টস এর মধ্যেই এই সাইটগুলো সব আছে, ঠিক আছে? স্যার আমি খুঁজেছিলাম তো স্যার, পাইনি স্যার। আপনি যেগুলো আমাদেরকে কারিকা রূপে সূত্র রূপে পড়ালেন, ওগুলো স্যার হ্যাঁ, আমি অনেক মানে পেজ ওয়াইজ খুঁজে গেলাম স্যার, পেলাম না। আচ্ছা, আমি বলছি আপনাকে, আমি মেনশন করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বারটাও যদি কাইন্ডলি মেনশন করে দেন, তাহলেও স্যার খুঁজে একশো পাওয়া ষাট যাবে। 160 নম্বর পেজ আছে। স্যার আপনি যে হ্যাঁ, ম্যাটেরিয়ালটা পাঠিয়েছেন সেটাই স্যার মাত্র 113টা পাতা আছে। তো স্যার 160 পেজ কি করে পাবো স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, একটুখানি দাঁড়ান। আমি পাঠিয়েছিলাম কিনা একবার দেখে নিই। আচ্ছা, ওখানে নেই, আমি তাহলে আরেকবার এটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি। এখানে সবগুলো আছে।
আচ্ছা, আমি এটা গ্রুপে পাঠাচ্ছি। আপনাদের যদি কিছু প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দিয়ে আমি গ্রুপে পাঠাচ্ছি আপনাদের। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। শুভরাত্রি স্যার। হুম। নমস্কার আপনাদের সকলকে। ধন্যবাদ স্যার।